নারীকে আপনি হিউম্যান হিসেবে আপনার স্বীকার করতে হবে, তাই না? একটা ওকে, সাব হিউম্যান না না হিউম্যান রাইটসের কথা বলছেন। বেশা ফারহানা, আপনি যদি একটু বিএনপির চোখ দিয়ে আপনি এই এই অধিকারগুলির কথা একটু বলতেন, যে নারী, শ্রমিক, জাতিগত, ধর্মীয়, বিএনপি দল হিসাবে তার অঙ্গীকারটা এই জায়গা থেকে সে কেমন ভাবে দেখে প্র্যাকটিক্যালি, মানে যেহেতু আপনি আজকে অনেকগুলি বিষয় আপনি একটু বলেন তো, যে নারীর প্রতি আসলে বিএনপি আসলে কেমন, শ্রমিকের প্রতি কেমন, জাতিগত, ধর্মীয়, ভাষাগত, লৈঙ্গিক। কারণ আমরা সবসময় দেখেছি যে বিএনপি বা আওয়ামী লীগ তাদের 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 রাজনৈতিক সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি বা কায়েমি স্বার্থবাদিতার দৃষ্টিভঙ্গি থেকে আসলে এই ইস্যুগুলি ডিল করে, কিন্তু দোষ দেয় অন্যদের। ইন্টারেস্টিং। কিন্তু দেখুন, আমি আপনাকে শুরুতে বলেছি যে এভরিথিং ইজ পলিটিক্যাল, নাথিং ইজ আউটসাইড পলিটিক্স। সো এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন নারীর ব্যাপারে বিএনপি কি ধরনের মনোভাব পোষণ করে, আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় আপনার সাথে শেয়ার করি। ধরুন, আমার দল যখন 2018 সালে নির্বাচনে গেল, আমার যে কনস্টিটুয়েন্সি ব্রাহ্মণবাড়িয়ায়, সেই কনস্টিটুয়েন্সিতে আগের 7 বারের এমপি ছিলেন। সুতরাং সঙ্গত কারণেই নমিনেশন চাওয়ার পরেও আমি নমিনেশন পাইনি, ওই ভদ্রলোক পেয়েছেন এবং উনি জিতেও এসছেন। সো বিএনপির ওই চয়েসটা হয়তো ঠিকই ছিল, কিন্তু সংরক্ষিত নারী আসনে বিএনপি কিন্তু আমাকে মনোনীত করেছে। আচ্ছা, আমাকে মনোনয়নের পেছনে কারণটা কি? সাধারণত আমরা দেখি সংরক্ষিত নারী আসনগুলোতে কোনো না কোনো, মানে দলের কোনো না কোনো নেতার স্ত্রী কিংবা তার কন্যা কিংবা তার বোন কিংবা তার ভালো বন্ধু, এরাই কেবলমাত্র সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেয়ে থাকেন। আমার কিন্তু সেরকম কোনো ব্যাকিং এই দলটিতে নাই, একেবারেই নাই। সো আমার ইউএসপিটা কি ছিল? আমার ইউএসপি ছিল আমি ওরেটর, আমি কথা বলতে পারি। এবং ওই সময় বিএনপির প্রয়োজন ছিল পার্লামেন্টে এমন একজনকে পাঠানো যে কথা বলতে পারে, যে বিএনপির কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারবে। সো ওই দিক থেকে চিন্তা করলে আপনি দেখেন আমাকেও আমার ওই ইউএসপিটাকে ইউজ করেই সংসদে যেতে হয়েছে। আপনি যদি এটাকে আরো ব্রডার পার্সপেক্টিভে আমরা দেখি, ফর এক্সাম্পল জেনারেল নমিনেশনের ক্ষেত্রে, খালেদ ভাই, আমি এখন যদি আমার দলকে দোষ দেই যে কেন তারা নারীকে আরো বেশি নমিনেশন দিচ্ছে না, কেন 50% নারী যেই দেশে, সেই দেশে বা 53% সেই দেশে কেন অন্তত 33% আসনে, ঠিক আছে, 33% আসনে আমরা সরাসরি নারী মনোনয়ন দেখছি না কেন জানেন? বিকজ দুটো কারণ। এক হচ্ছে আমরা সত্যিকার অর্থে জিতে আসার মতো সেরকম নারী ক্যান্ডিডেট অতগুলো নেই, আসলেই নেই খালেদ ভাই। এর জন্য কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল পার্টি দায়ী না, এই জন্য আমাদের সমাজ ব্যবস্থা দায়ী, আমাদের পারিবারিক ব্যবস্থা দায়ী, আমাদের রাষ্ট্র। না, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আপনি চমৎকার করে বলেছেন, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলির তো একভাবে লিড নেয়ার থাকে। এখন আমরা যত বেশি জামাত শিবিরের, এনসিপির বা আওয়ামী লীগের সমালোচনা করি, এটা না করার ক্ষেত্রে সেই সমালোচনাটা আসলে বিএনপির এগেইনস্টও আসলে করতে পারবো কিনা, বিএনপি মুখে যা বলে আসলে সেটা প্র্যাকটিক্যালি তা করে কিনা। খালেদ ভাই, আমি কিন্তু মনে করি যে ডিসক্রিমিনেশন যেটাকে বলা হয় শুধুমাত্র নারী হবার কারণে, আমরা যদি এভাবে লেটস পুট ইট ইন দিস ওয়ে, জাস্ট বিকজ তুমি নারী সো তুমি ওই জায়গায় যেতে পারবে না, না, বিএনপি এটা বিশ্বাস করে না। কেন আমি বলি আপনাকে, আমাদের প্রত্যেকটা আসনে কিন্তু জরিপ হয় খালেদ ভাই, একটা দুটা না, কয়েকটা জরিপ হয়, দলের কয়েকটা জরিপ হয়, এজেন্সিগুলোর জরিপ হয়। এই জরিপের রিপোর্ট কিন্তু দলের একেবারে টপ পর্যন্ত যায়। আমরা যদি কনস্টিটিউয়েন্সিতে, ইভেন ধরেন আমি আমার ব্যাপারে বলতে পারি, আমি কনস্টিটিউয়েন্সিতে কতদিন পর গেলাম, কয়টা মিটিং করলাম, কোন কোন ইউনিয়নে মিটিং করলাম, কোনটাতে লোক কেমন হলো, এগুলোরও কিন্তু দীর্ঘ ফিরিস্তি দলের কাছে আমি জানার আগে চলে যায়। তার মানে কোন নারী যদি সত্যি মানে সে মিন করে যে আমি ইলেকশন করব, আই মিন ইট, আমার কাম হোয়াট মে, আমি কন্টেস্ট করব, দল কিন্তু তখন অটোমেটিক্যালি সেই নারীটার স্কোর যখন হাই হতে থাকে আপনার ওই জরিপগুলোতে, তখন দল তো ওই আসন চায়, দল তো আর কোনো আসন হারাইতে চায় না। সো তারা তখন বাধ্য হয় ওই নারীকে দিবেই, তারা দিতেই হবে। সো এটা আমার মনে হয় যে একটা ফেয়ার কম্পিটিশন পার্টিতে থাকে, মোটা দাগে খালেদ ভাই, মোটা দাগে। হ্যাঁ, কিন্তু তার আগেই মেয়েরা, ওই জরিপেই মেয়েরা পিছিয়ে যায়, কারণ মেয়েদের অনেক আদার রেসপন্সিবিলিটি নিতে হয়, মেয়েদেরকে অনেক রকম ধাক্কার মুখে পড়তে হয়, যেটা একটা পুরুষকে পড়তে হয় না।